আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কথা খতম না করে যেতে পারবি না তুই। জোর করে টেনে ধরে নিয়ে এলো ওকে বিছানায়, তারপর জিজ্ঞেস করলো, তুই সত্যি ব্যাচেলরহুড ত্যাগ করে দিয়েছিস? তোর কুমারত্ব খেয়ে দিতে পারলো এমন ক্ষমতা তোর মেয়েটা কে? কানের পাশে চুল টেনে ধরল শারফান রিহানের। আমি কি মেয়ে যে আমাকে খেয়ে দেওয়া যাবে? ছাড় হারামজাদা। চুল ছাড়িয়ে নিয়ে কিল বসিয়ে দিল রিহান ওর পিঠের উপর। ক্লিয়ার করে বলছিস না কেন, কি করেছিস কার সাথে? দুপুরবেলা সুযোগই বা পেলে কিভাবে? তোর কোনো হতভাগা বন্ধুর বোনের সাথে কেস খাটিয়েছিস মনে হয়। বন্ধুকে কামলাই বেজিয়ে দিয়ে ফাঁকা বাসায় গিয়ে কাজ ছেড়েছিস নির্ঘাত। কিন্তু সেই মেয়ে তোকে বিচারে নিতে পারলো কিভাবে? তাহলে তো ঢাকার জিনিসগুলো থেকেও মনে হচ্ছে সেরা জিনিস সে। বন্ধুর বোন না, বন্ধুর ছাত্রী। আর অতিরিক্ত জল্পনা কল্পনা করা বন্ধ কর। অত দূর যাইনি, যতটুকু গিয়েছি তাতেই আমার মরণের পরোয়ানা জারি করে দিয়েছে। তার মানে দুজনের সম্মতিক্রমে না জোরাজুরি করেছিস তার সাথে? ঠোঁট চেপে হেসে শারফান সাহেব জানালো, মাথা উপর নিচ দুলিয়ে। অবিশ্বাস্য। কে মেয়েটা? সানা। শানা? নামটা পুনরাবৃত্তি করে উঠল রিহান সঙ্গে সঙ্গেই। একই সাথে বিস্ময় আবার প্রশ্ন তার কণ্ঠে। ইয়েস, সানা। মাথার মধ্যে গেড়ে বসেছিল কতগুলো দিন। একদিন স্বপ্নে এসে ৩৫ দিনের নির্সে পরিণত হয়েছিল। চাহিদাটুকু আদায় না করা অবধি শান্তি পাচ্ছিলাম না। আর সে মেয়ে তো আর চাইলেই আসতো না কাছে। তাই প্রথমে ট্র্যাপ করে, তারপর ব্ল্যাকমেল করে। দ্যাটস মিন ইউ সেক্সুয়ালি অ্যাসল্টেড হার? অ্যাসল্টেড নয়, তার মর্জির বিরুদ্ধে তাকে ব্ল্যাকমেল করে তোর নিডস ফুলফিল করেছিস? হ্যাঁ, করেছি। সেটা অবশ্য ওর ভালো লাগেনি একদম, খুব কাঁদছিল। তাই আর এগোয়নি। পরে কেমন অস্বাভাবিক ঠান্ডা হয়ে গিয়েছিল। আমাকে মরে যাওয়ার কঠিন অভিশাপ দিয়ে ঠিয়ে চলে গেল। যাওয়ার আগে দাবি করে গেল যেন ওর ছবি আর ভিডিও ডিলিট করে দিই। শেষের কথাটা মনে হতেই সে বিছানা ছেড়ে ড্রেসিং টেবিলের কাছে এলো। সেখান থেকে ফোনটা নিয়ে ছুড়ে দিল রিহানের কাছে। বেচারির এই দাবিটা পূরণ করব, কথা দিয়েছি। কর তো ডিলিট। দেখ, ওর নামে আলাদা ফোল্ডার করে রাখা আছে সব। কঠিন চাহনিতে তাকিয়েছিল রিহান। ফোনটা ক্যাচ করে জিজ্ঞেস করলো ওকে, ওর কান্না অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া দেখে তোর খারাপ লাগেনি? রিগ্রেট ফিল করিসনি? ও যে কাঁদবে তা তো জানতামই। রিগ্রেট ফিল করার জন্য কি চুমু খেয়েছি? খেয়েছি রিল্যাক্স আর রিলিফ ফিল করার জন্য। কিন্তু ওর জন্য তুই এমন টেম্পার খাচ্ছিস কেন? কি সমস্যা? পছন্দ করতি নাকি ওকে? আমি নাকি তুই? টের পাসনি একবারও মেয়েটাকে নিয়ে তোর ফিলিংস? বোকার মতো কথাবার্তা শুরু করেছিস আবার। শর্ত? শালা ক্যাবলার বাল, তুই কবে কোন মেয়েকে এরকম হেরাস করেছিস বল? করেছিস? টেম্পারেট হয়েছিস কখনো কারো জন্য এরকম? হয়নি, অপ্রয়োজন পড়েনি কখনো। কারণ আমার নাগরিকরা ওর মতো রিজার্ভ কনজারভেটিভ নেচারের ছিল না। অ্যান্ড শি ডাজন্ট স্যুট মাই টেস্ট। শি বিকেম মাই অবসেশন জাস্ট ফর এ ফিউ ডেজ। ক্লিয়ার? Try to understand this first. Are you explaining yourself or me? তোর শালা আমার। মেজাজ দেখিয়ে সে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল ঠাস করে। রেগে গিয়ে রিহান তেড়ে গেল তখন দরজার দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে চেঁচালো সে, মাথার বোঝ, তোর ব্যবসার বুদ্ধির মাথায় থাকলেও প্রেমের বুদ্ধি তোর পুটকিতে। তোর মতো জোনা মালেরা নিজেদের একের শেয়ানা ভাবি সবসময়। এর কারণেই ওভার কনফিডেন্সের ঠেলায় একদিন মারা খাবি আচ্ছা মতো। খেলে তোকে নিয়েই খাবো, প্রেশার নিস না। চেঁচিয়ে কৌতুক সুরে উত্তর দিল শারফানও। দরজায় একটা লাথি বসিয়ে রিয়ান চলে এলো বিছানায়। আমি কেন প্রেশার নেব হারামজাদা? তুই যে নিজের পাছা নিজে কাছে দিয়ে ফাড়লি সেটা আমি বুঝলেও তুই বুঝলি না। হাতার ছা হাতা। বুঝবি তো একদিন ঠিকই। একদিন কি তাড়াতাড়ি বুঝবি, তখন দেখিস কেমন লাগে। রাত 11:20। প্রিয় চাচার বাসায় এখন অবস্থান ফারনাজের। নির্বাচনের ফলাফল সে এখানে বসেই জানতে চাই। তাই কবির সাহেব সহ কর্মীরা এসে বসে আছে মোস্তফা সাহেবের বাসায়। দিনার বাড়ির সবাইও এখানেই। ফারনাজের আরও একটি কারণ আছে এখন এখানে থাকার। সানা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিল আর আজও ওকে রক্ষা করেছিল শারফান। এ ঘটনা জানার পরই আজ আর সে ধৈর্য রাখতে পায়নি আর না মেজাজ। ব্যস্ততা শেষ হতেই তাই চলে এসেছে চাচার বাড়ি। তারপর শুধু সুযোগের অপেক্ষা করে গেছে সানার সাথে আলাদা করে কথা বলার জন্য।
সুযোগটা মাত্রই মিলেছে, তাই এই মুহূর্তে সে এখন সানার সামনেই বসে। ফলাফল জানার আগে সে জানতে চায় কেন বারবার শারফানি এসে পড়ে ওর বিপদের মুহূর্তে। এটা কি নিছকই কাকতালীয়, নাকি কোনো যোগসূত্র আছে দুজনের মাঝে? বিছানার মাঝখানে পায়ের উপর কম্বল টেনে বসা সানা। দুপুরে বাসায় ফেরার পর থেকে সে আর ঘর থেকে বের হয়নি। খাওয়া দাওয়া না করেই সেই তখন থেকে শুয়ে আছে। শেষে রাত বেশি হলে মা আর দাদির চেঁচামেচির জন্য কটা ভাত খেয়ে নেয়, কিন্তু বাসা ভর্তি আত্মীয়র কারোর সাথে কোনো কুশলাতি বিনিময় না করে ঘরে ফিরে আবারও গুম হয়ে বসে থাকে। আসার পর থেকে এ ব্যাপারটা ফান্নাজও লক্ষ্য করে। সানার সাথে একাকী কথা বলতে মিহাকে কিছুক্ষণের জন্য ঘরের বাইরে থাকার অনুরোধ জানায়। পড়ার টেবিলে চেয়ারটা টেনে বিছানার কাছে বসা সে এখন। চোখে মুখের অবস্থা অত্যন্ত গম্ভীর তার। ডেকে উঠল সানাকে। ওই, আমি কি জিজ্ঞেস করেছি তা শুনিসনি? বিরক্ত লাগছে খুব সানার, সহ্য হচ্ছে না কারোর উপস্থিতি। তবুও স্বাভাবিক গলায় বলল, ঠান্ডার কারণে সাইনোনাস বেড়েছে, চোখ মাথার যন্ত্রণা সহ্য হচ্ছিল না, তাই একটু কেঁদেছিলাম। একটু কাদার জন্য চোখ ফুলে ঢোল হয়ে গেছে। গেল। অবজ্ঞার সঙ্গে উত্তর দিল সানা। তা দেখে আজ আর সহ্য হলো না ফানাজের। ওকে ধমকে উঠল, সানা, আমাকে ঠিকঠাক জবাব দিবি বলে দিলাম। কি জবাব চান আপনি? মেয়ে মানুষের কান্নাকাটির হাজারটা কারণ থাকতেই পারে, তা জিজ্ঞেস করার রাইট শুধু তার ঘরের লোকের। আপনি ঘরের লোক না। এতটা আগ্রেসিভ? ফানাজ আগুন চোখে চেয়ে রইল। ক্রুদ্ধ সে, অথচ অস্বাভাবিক শীতল কণ্ঠে বলল, আমার সঙ্গে তোর আচরণের পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি। শারফানের সঙ্গে তোর পরিচয় হওয়ার পর থেকেই তুই রিলেশনশিপে গেছিস ওর সঙ্গে, তাই না? শারফান, এই নামটা শোনা মাত্রই সানার চোখে যেন বিদ্যুতের ঝলকানি দেখা গেল। ওই অমানুষ জানোয়ারটার সঙ্গে মেজাজের সবটুকু নিয়ন্ত্রণ হারালো সে। শারফানের প্রতি পাহাড়সম ঘৃণা আর রাগ ঠেলে এলো ওর কান্নার মধ্য দিয়ে। যাকে জবাই হতে দেখলেও আমার সম্মানটুকু ফিরবে না, আমার পরাণ জুড়াবে না, তার সঙ্গে ওর নাম আমার সামনে নেবেন না, খবরদার, কখনোই নেবেন না। ফান্নাজ ভরকালো, বেশ অপ্রত্যাশিত ছিল এমন প্রতিক্রিয়া দেখবে সে। ভাবিনি এভাবে নেতিবাচক জবাবটা পাবে ওর থেকে, কিন্তু মুহূর্তে চোখ আটকালো তার সানার গলাতে। উত্তেজিত হয়ে কথা বলতে গিয়ে ওনাটা গলা থেকে সরে গেছে ওর। একটা গাঢ় কালশিটা দাগ হয়ে আছে সেখানে। ওই ক্ষত কী করে সৃষ্টি হয় তা বোঝা মাত্রই রক্ত ছলকে উঠল তার বুকের ভেতর। চেয়ার ছেড়ে ঝড়ের বেগে বিছানায় উঠে এলো। ওর উপরে ঝুঁকে পড়ে দাগটা নিয়ে প্রশ্ন করলো, এটা কিভাবে হলো? কে করেছে সানা? কি হয়েছে আজ তোর সাথে? আমাকে বল। জবাবে ডুকরে উঠল সানা। দাগটা যতবার দেখছে সে ততবারই নিজের অসহায়তা মনে পড়ে এভাবেই ডুকরে কেঁদেছে। মায়ের কাছে বাবার কাছে কিছু বলতে না পারার অপারগতাই আরও বেশি বিষাদ লেগেছে ওর নিজেকে। এখন যখন সুযোগ ছিল বলার, তখন সে বাবার কাছে শারফানকে করেছে নির্দোষ প্রমাণ। তারপরের সময়টাতেও কিছু বলতে পারেনি। রাতের পর রাত শারফানের নাম্বার থেকে আসা ফোন কল, সেসবের কলের ব্যাপ্তিকাল মিনিট পেরিয়ে ঘন্টা। শারফানের কাছে থাকা ছবি, ভিডিও, এসব দেখার পর যে কেউই বলবে ওরা সম্পর্কে আবদ্ধ। তাই তো সাহস পেল না সে আজও কাউকে কিছু জানানোর। হয়তোবা বিশ্বাস করতেন বাবা মা, কিন্তু আদৌতে সে যে সত্যি অপরাধী। শারফানের সঙ্গে না হোক, পান্থর সঙ্গে তো জড়িয়েছে সে। এই ফোনটা যখন দেখবে কেউ, তখনই তা প্রমাণ হয়ে যাবে, আর তাতে সে আরও বেশি নিচে নেমে যাবে সবার চোখে। শারফান? শারফান? হ্যাঁ। সানা মুখ না খুলেও ওর নীরব কান্না থেকে জবাব নিয়ে নিল সে, কিন্তু জিজ্ঞেস করলো এরপর, কখন হয়েছে সানা? ওকে তোকে তুলে? ভুল আমারও। তাকে আমি বিশ্বাস করেছিলাম বলেই ক্লাসরুমের বন্ধ দরজার ওপাশে আমাকে সে ছুঁতে পেরেছে। ছুঁতে পেরেছে? কতটা ছুঁয়েছে সানা? বল, ঠিক কতটা ছুঁয়েছে শোরটা? ফান্নাজের বুক দূর দূর করছে। সে যা আশঙ্কা করেছে তা যেন না হয়, এটাই মনে মনে কামনা করতে থাকলো। সানাও যেন টের পেল তার মনের সন্দেহটা, বলল তিরস্কার করে, হয়তো দয়া হয়েছিল বলে সর্বনাশটুকু করেনি, ছেড়ে দিয়েছিল। আমি তো পর। মনিকাকে কিছু জানালি না কেন?
আমি নিজেই সে পথ বন্ধ করে দিয়েছি। বলতে থাকলো ফারনাজকে 2 মাস যাবৎ কিভাবে শারফানোকে ভয় দেখিয়ে গেছে, কিভাবে আজ ওকে ব্ল্যাকমেল করেছে। পান্থর কথা ভেবে করুণ সুরে বলল, আমি বিশ্বাস রাখিনি আব্বুর, বিশ্বাস ভেঙেছি ফোন হাতে পাওয়ার পর থেকে। আব্বুকে সব জানানোর পর আমি আর দাঁড়াতে পারবো না তার সামনে। আর কোনো দিনও আমাকে বিশ্বাস করবে না আব্বু। আব্বুকে কিছু বলবেন না আপনি, প্লিজ। হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে পড়ল ফারনাজ, চোখে ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা কিরমির করে বলে উঠল, বলবো না, কাউকেই কিচ্ছু বলবো না। শুয়োরটাকে স্টেপ ডলে দেব রাস্তায়। হঠাৎ ঘরের বাইরে থেকে ফারনাজকে ডাকলো তার খালাতো ভাই। সানা চোখের পানি মুছে নিল দ্রুত। ওকে একবার দেখে নিয়ে ফারনাজ বেরিয়ে গেল ঘর থেকে। রাত 12টার সময় বিজয়ের মিছিল বেরিয়ে গেছে সাকিবুল সাহেবের পক্ষ থেকে। ফরিদপুর সদরে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি, কিন্তু খুব একটা ব্যবধানে জিততে পারেনি ফারনাজের সঙ্গে, মাত্র 150 ভোটের ব্যবধান। এ নিয়ে তিনি একচোট মেজাজ দেখিয়ে ফেলেছেন দলের কর্মীদের। কতগুলো সেন্টার থেকে যেভাবে জোর জবরদস্তি করে ভোট ফেলা হলো বাক্সে, তারপর তো ফারনাজের তার ধারে কাছে আসতে পারার কথাও না। সেখানে মাত্র 150 ভোটের ব্যবধান, বিশ্বাসই করতে পারছেন না তিনি। তবে কি এত বেশি ভোট পড়েছে কলসে, নাকি তার কর্মীরাই কাজ করেনি ঠিকঠাক? যদি অনৈতিকভাবে ভোটগুলো না নিতেন তবে তিনি তো বিপুল ভোটের ব্যবধানে আজ হারতেন। তার নির্দেশে বিজয়ের একটি মিছিল স্লোগান দিতে দিতে গেল ফারনাজের বাড়ির সড়ক পথেও। আর এদিকে শারফান পুরো ঘুমে অবচেতন। তাকে দরজার ওপাশ থেকে একটি ব্যক্তিও ডেকে জাগাতে পারল না। অন্যদিকে ফারনাজের খুনে রাগের হদিসও কেউ জানল না। সাথে জানুয়ারি বেলা 12টা, জেসমিন বেগম কাঁদতে কাঁদতে খাবার সামগ্রী ভরছেন শারফানের ব্যাগে। সেই যে 17 বছরে পা দিয়ে ফরিদপুর ত্যাগ করেছিল ছেলেটা, তারপর যেন একেবারে কাজ ছাড়া হয়ে গেল। বছরে 2টো ঈদ ছাড়া কখনো বাড়িতে ফিরত না। আর এখন তো ব্যবসাতে ঢোকার পর দেখা গেছে কোনো কোনো ঈদও আসে না সে। 10টা বছরের ভেতর শুধু একটা বাড়ি টানা এতগুলো দিন থাকলো শারফান বাড়িতে। সাইফুল সাহেব বিছানাতে যখন বসেন, চিরাচরিতভাবে তার একটি নির্দিষ্ট জায়গা থাকে বসার, সেটা হলো তার সিথান। পা জোড়া তুলে এখন সেখানেই বসে আছেন তিনি, আর দেখছেন একবার ছেলের মাকে, আরেকবার ছেলেকে। তার ড্রেসিং টেবিলের সামনে অন্তত 15 মিনিট হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলের মধ্যে কিসের ক্রিম মেখে যাচ্ছে ছেলেটা। সেই ক্রিম দিয়ে চুল একবার ডান দিকে খাড়াভাবে রাখছে তো আরেকবার বাম দিকে বাঁকাভাবে। একটু বোঝার পর থেকে ছেলেকে এই চুল নিয়ে কত কত তামাশা করতে দেখলেন তিনি। এখন যে বড় হয়ে গেছে তাও কোনো বদল নেই। ওদিকে মাটা যে কেঁদে কেটে নাকের জলে চোখের জলে ঘরবাড়ি ভাসিয়ে ফেলছেন। তার ফিরও দেখার খবর নেই হতচ্ছাড়াটার। বিরক্তর সঙ্গে তাই ধমক লাগালেন, হয় নাই, আর কতক্ষণ ধরে চুল তেরাবাঁকা করবি? তেরা বাগা মানে কি? হেয়ার স্টাইল বলতে হয়, জানো না? সাঁতার মাথা বল তুই। একেবারে সোজা ফ্ল্যাটে গিয়ে নামবি বলে দিলাম। এদিক ওদিক ঢুকলেই এসে রায়হানকে খবর পাঠানোর ব্যবস্থা করবো আমি নিজেই। কোনো ছাড় দেবো না এবার আর। এইদিক ওদিক বলতেই সাইফুল সাহেব মদের বারকে পৌঁছালেন এবং এই এসআই এর সঙ্গে শারফানের সম্পর্কটা সাপা নেউলের মতো। লোকটা সর্বক্ষণ তককে তককে থাকে ওকে যে কোনো এক অছিলাই শুধু থানাতে নেওয়ার। তার সারা জীবনের লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছে বর্তমান এটাই। এই সুযোগটা যদি একদিনের জন্য পায় সে, তবে ওই একদিনের ভেতরেই ওর শরীরের প্রতিটি গাঁট খসিয়ে দেবে নিশ্চিত। শারফান কিছু বলার আগেই স্বামীকে রাগ দেখালেন জেসমিন বেগম। যাওয়ার সময় আপনাকে এসব অলক্ষণের কথা বলতে কে বলে? বলে ছেলের কাছে এসে দাঁড়ালেন। ওকে নিজের দিকে ঘুরিয়ে সাফ সাফ গলায় বললেন, একটা খাবারও কিন্তু দান করবি না কাউকে। আমি এত কষ্ট করে প্রতিবার রান্নাবান্না করে দিই কি গেটের দারোয়ান ঘরের বাবুর্চিকে খাওয়ানোর জন্য? আমার কষ্টের দামটাম নাই তোর কাছে, না? বেশি বেশি দাও কেন? একা এত খাওয়া যায়? আর এক খাবার আমার প্রতিদিন খাওয়া সম্ভব না। ফ্রিজে রেখে রেখে খাওয়া তো আরও সম্ভব না। একদিনের জন্যই দিয়েছি, কিচ্ছু ফেলবি না, কাউকে দেবি না। বাবা, তুমি পরশুদিনই ঢুকেছো তো? কোম্পানির ওপেনিংয়ের আর দেরি করবো না কিন্তু। ঢুকবো, গিয়ে বোর্ড মেম্বারদের সঙ্গে মিটিংয়ের একটা ব্যবস্থা করতে হবে দ্রুত। একটা পার্টি থ্রো করাও দরকার। নতুন পুরনো সব স্টেক হোল্ডার
জানলো হক ইন্ডাস্ট্রির সঙ্গে আমার নতুন পার্টনারশিপের কথা। মাথায় আছে আমার। জেসমিন বেগম আর ব্যবসায়িক কথা বাড়াতে দিলেন না। ছেলের গায়ে মাথায় স্নেহের পরশ বোলাতে বোলাতে ভালো ভালো পরামর্শ দিলেন, উপদেশ দিলেন। এরই মাঝে সাকিবুল সাহেবের পরিবারও এসে হাজির হলো। শারফান কেন তাদের বাসায় গিয়ে থাকে না তা নিয়ে নাকি কান্না করলেন কতক্ষণ চাচি হাফসা বেগম। রিহানের কথা ছিল শারফানের সঙ্গে ঢাকায় ফিরবে, কিন্তু পুরনো বাড়িতে গিয়ে একবার আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসতে বলেছিল মামারা, তাই তার যাওয়া একদিন পিছিয়েছে। সবার থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হওয়ার পর হঠাৎ কি মনে করে আবার বাবা মেয়ের কাছে ফিরে এলো শারফান। গন্তব্যের পথে পা বাড়ানোর পর আজ অবধি কখনো পিছু ফিরে তাকায়নি সে, না কখনো থেমে গিয়েছে। আজই প্রথম এমনটা করল দেখে শাফিউল দম্পতি বেশ অবাক হলেন। বাবা মেয়ের সামনে দাঁড়াতেই কেমন অপ্রস্তুত হয়ে পড়ল সে। তবুও জড়তাটুকু কাটিয়ে নিম্ন স্বরে মাকে বলল, খেয়াল রেখো তোমার শরীরের। তারপর বাবাকে বলল ফিস ফিসে, শোনো আব্বু, আল্লাহর কাছে বলো তো আমার আয়ু যেন লম্বা চওড়া করে দেন। তুমি হজ করা মানুষ তো, তোমার দোয়া তাই ঝুলে টুলে থাকবে না। বলা শেষে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। সাদ্দাম বাইক নিয়ে দাঁড়িয়েছিল গেটের সামনে। শারফান ওর গাড়িটা গ্যারেজ সার্ভিসিংয়ে দিয়েছিল গতকাল, সেখান থেকে তাই গাড়িতে উঠবে সে। একবার পেছন ফিরে দেখলো না মায়ের ছলছল করা দুটো চোখ। এতগুলো বছরে এই প্রথম কিনা এমন করে বিদায় নিল সে। দেখল না শাফিউল সাহেবের স্বভাব গম্ভীর মুখটা, যেখানে এখন হতবাকার কোমলতা একসঙ্গে ফিরেছে। বিস্ময়টুকু কাটিয়ে উঠে এক পর্যায়ে স্নেহের সুরে বিড়বিড়িয়ে বকছেন ছেলেকে, ফাজিলের কাজ এভাবে নাকি দোয়া চাই কেউ বাপের কাছে? যেন ওর বাপ এক পাষাণ, ও না বললে সে জীবনে দোয়া করে না ছেলের হাত বৃদ্ধির। ভাই, ও শারফান ভাই, নিয়ে চলেন না আমারে। গাড়ি তো আপনার ফাঁকাই যাবে, আমার ভাড়াটা একটু বাসায় দেন ভাই। 17 বছরের ছেলেটা অনুনয় বিনয়ী করতে থাকলো শারফানের হাত জড়িয়ে ধরে। শারফান গ্যারেজ মালিকের সাথে কথা বলছিল গাড়ি নিয়ে। এরই মাঝে গ্যারেজে কাজ করা বাপ্পি নামে সেই বাচ্চা ছেলেটা এসে ঘ্যান ঘ্যান শুরু করলো। তাকে যেন সাথে করে নিয়ে যায় সে। ঢাকা নাকি তার কি কাজ আছে। এই গ্যারেজ ছাড়াও বাপ্পি চায়ের দোকান চালায় একটা। গ্যারেজে কাজ শেষে দোকানে গিয়ে সময় দেয় সে। শারফানের কাছে প্রশ্রয় পায় ছেলেটা সব সময়ই। যখনই তার চায়ের দোকানে যায় শারফান, তার সারাদিনের উপার্জনের চেয়েও বেশি টাকা সেদিন একাই দেয় তাকে। এজন্যই ছেলেটা অন্ধের মতো ভালোবাসে শারফানকে, যেমন তার অন্ধ মাটা ভালোবাসে তাকে। টাকা পরিশোধ করে সিগারেটে একটা টান দিয়ে শারফান তাকালো বাপ্পির দিকে। তোর ভাড়া বাঁচিয়ে দিয়ে আমার কি লাভ? আমি শালায় নিয়ে যাবেনে আপনারে, যদি ধরবার দেন আপনার ডার্লিং রে। গাড়ি যে বাড়ি সার্ভিসিংয়ে দিতে এসেছে শারফান, সে বাড়ি সে বাপ্পিকে ডেকে বলেছে, ওই বাপ্পে, এদিকে আয় বেটা। আমার ডার্লিংয়ের প্রেশার বেড়েছে না কমেছে এসে দেখ তো। সেই থেকেই বাপ্পি মজা পাই ওর গাড়িকে ডার্লিং ডেকে। মনে ধরেছে তোর প্রস্তাবখানা। ফায়দা ছাড়া আমি কাউকে হেল্প করি না, বুঝলি? তো চল বস গিয়ে গাড়িতে। বেচাই খুশি হলো বাপ্পি। মালিকের থেকে বিদায় নিয়ে এক দৌড়ে গাড়ির ড্রাইভারের সিটে এসে বসল সে। শারফান বন্ধুদের সঙ্গে কথাবার্তা শেষ করে তারপর উঠল গাড়িতে। বাপ্পি ভালোই জানে গাড়ি চালাতে, তারপরও তাকে সাবধান করলো যেন দেখে শুনে চালায়। ফেরি পার করলো ওরা বেলা 1:30টার ভেতরে। মহাসড়কে গাড়ি ওঠার পর শারফান চোখ বুজে ফেলেছে। ওর গাড়িরই পেছন পেছন একটা বাইক আসছে। সেই বাইকে ওর পরিচিত একটি মানুষ আছে, তা আর খেয়াল করতে পারল না তাই। আর বাপ্পি ছিল আনন্দে। শারফানকে দেখে ওর এত দামি গাড়ি চালানোর স্বপ্ন সে প্রায়ই দেখত। কোনোদিন ভেবেছে তা পূরণ হবে, কিন্তু আজ হয়েছে। তা হোক না একদিনের জন্যই। শারফান ভাইকে তাই মনে মনে অনেক দোয়া দিচ্ছিল তার স্বপ্নটা এই একদিনের জন্য হলো পূরণ করে দিয়েছে বিধায়। ঠিক মিনিট 4 পরে ঘটনা। গাড়ির ব্রেক কাজ করা কেন যেন বন্ধ করে দিল। বাপ্পি প্রথমে চেষ্টা করলো নিয়ন্ত্রণে আনার, তাই ঘুমন্ত শারফানকে ডাকলো না। কিন্তু সময় যত এগুলো ততই যেন বুঝলো কিছু একটা গড়বড় হয়েছে। ছেলেটা আতঙ্কিত হয়ে কেঁদে ফেল, কারণ সে ভাবলো তার জন্যই হয়তো কোনো কিছু হয়েছে।
যেহেতু গাড়ির সার্ভিসিংয়ের কাজ সেই করেছিল। কাঁদতে কাঁদতে সে চেঁচিয়ে ডাকলো, সারফানকে। সারফান ভাই, গাড়ির ব্রেক কাজ করতেছে না। দরপড়িয়ে উঠে চোখ জোড়া খুলল সারফান। বাপ্পিকে কান্নাকাটি করতে দেখে অবাক হলো। কিরে কাঁদিস কেন? কি হয়েছে? গাড়ির ব্রেক কাজ করে না ভাই। কান্নার বেগ আরও বেড়ে গেল বাপ্পির। বুকটা কেঁপে উঠল সারফানের। এগিয়ে এসে চেষ্টা করলো সেও, কিন্তু বুঝতে আর সময় লাগলো না। আর একটু পর কী হতে চলেছে ওদের ভাগ্য। জয়ের গতিতে চিন্তা চালালো সে। তারপর হঠাৎ চেঁচিয়ে বলল, বাপ্পি সিট বেল্ট খোল, লাফ দিতে হবে। কি কন ভাই, সাইডদা মরবো? বসে থাকলে এমনিতেও মরবো, মরার আগে তাই বাঁচার শেষ চেষ্টা হবে এটা। বলতে বলতে সিট বেল্ট খুলে নিল সারফান। বাপ্পি পরিস্থিতি বুঝলো সে। বুকে বল পেল না সারফানের মতো। হাউমাউ করে কান্নাকাটি করে চলল আর বলতে লাগলো, পারবো না ভাই, আপনি কিছু একটা করেন, আমি পারবো না লাফাইতে। সারফান বোঝানোর চেষ্টা করলো তাকে অনেকভাবে, কিন্তু কিছুতেই রাজি হলো না বাপ্পি। পেছনে আসা বাইকটাও লক্ষ্য করলো ওদের গাড়ি এঁকে বেঁকে চলাটা। তা দেখে উত্তেজনা বেড়ে গেল বাইকারের। এরই মাঝে দেখল সে অবিশ্বাস্য দৃশ্যটা, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর দৃশ্যটা দেখে বাইকটা আর এগোলো না। তার সামনে থেকে আসা মালবাহী এক ট্রাকে ধাক্কা খেলো গাড়িটা। সেটাকে ঠেলতে ঠেলতে ট্রাকটা নিয়ে গেল বহু দূর। চোখের পলকে লাল সেডানটা একদম দুমড়ে মুচড়ে গিয়ে পড়ল রাস্তার পাশের এক খানাতে। সুদূর আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে পেঁজা পেঁজা মেঘ। সাদা সেই মেঘের কাছে উড়ে চলেছে একটা চিল নাকি পানকৌড়ি, ওটা দৃষ্টি কেমন ঝাপসা। প্রখর রোদের জন্যই চোখ দুটো ঘোলা হয়ে আসছে কিনা কে জানে। বাতাসে ভেসে আসছে বিচ্ছি এক পোড়া পোড়া ঘ্রাণ। এইদিকে মুখের ভেতর নোনা স্বাদ, কানের মধ্যেও কেমন বাজছে। তাই শুনতে পেল না সারফান থপথপ পা ফেলে কারো ছুটে আসার আওয়াজটা। মাথাটা বারবার তুলতে চেষ্টা করলো, পারল না। আচমকা তখনই কেউ একজন মাথাটা তুলে ধরে ডাকাডাকি আরম্ভ করলো ওকে, সায়াব, সায়াব, এই ছেলে শুনছো? চোখের মনি ঘুরিয়ে সারফান দেখল অপ্রত্যাশিত একটি মুখ। আতঙ্কে পাংশুবর্ণ ধারণ করা মুখটির চামড়ায় সবে ভাঁজ পড়ার আভাস। কানের কাছে চুলে গোটা কয়েক সাদা চুল। আপনি? ফিসফিসানির মতো বলে উঠল সে। সেটা প্রশ্ন সুরে নাকি বিস্ময়ে প্রকাশ করে তা বোঝা গেল না। আমি সৈয়দ মোস্তাফা। উঠতে চেষ্টা করো আমাকে ধরে, পারবে না? বাপ্পি? বাপ্পি? ওকে, গাড়িতে তুলছে লোকজন, তুমি উঠে দাঁড়ানোর চেষ্টা করো তো দেখি। তার সাহায্যে শরীরটাকে জোর করে তুলে দাঁড়ালো সারফান। আর মুহূর্তে সারা দুনিয়া দুলে উঠল ওর। শুকিয়ে যাওয়া এক খালের ভেতর তারা দুজন পায়ের উপর আর স্থির দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না সারফানে। ঢুলে পড়ে যেতে গেলেই মোস্তফা সাহেব চাপটে ধরলেন ওকে শরীরের সাথে। তখনই তার হাত মাখামাখি হয়ে গেল টাটকা রক্তে। হাতটা ওর মাথার কাছে নিলেন তিনি। ছুতেই বুঝলেন গুরুতর আঘাত পেয়েছে সে মাথায়। তারপর বুঝতে চেষ্টা করলেন ওর কান থেকেও রক্ত আসছে কিনা, কিন্তু রক্তের এতটাই ভিজে উঠল তার হাত যে দ্রুত তিনি পকেট থেকে কোনোভাবে রুমালটা এনে আঘাত পাওয়া জায়গায় চেপে ধরলেন আর চেঁচিয়ে উঠলেন রাস্তার দিকে চেয়ে, কেউ এদিকে আসেন, বেঁচে আছে একজন, জলদি আসেন কেউ। সারফানে ভারী দেহের সম্পূর্ণ ভার ধরে রাখতে তিনি হিমশিম খাচ্ছেন। ওকে বয়ে নিয়ে রাস্তায় ওঠা তার পক্ষে সম্ভবই নয়। আরও দু একবার ডাকাডাকি করলে ৩-৪ জন ছুটে এলো ওদের কাছে। সারফানকে তুলে নিয়ে ওঠানো হলো একটা অটো রিকশাতে। বাপ্পি আমার ভাই, আমি কিছুই করতে পারছি না। গাড়ির এক্সিলেটরে পা দিয়ে স্টিয়ারিংয়ে এলোমেলো ঘুরিয়ে কখনো হ্যান্ডব্রেক জোরে চেপে ধরে গাড়ি নিয়ন্ত্রণে আনার বৃথা চেষ্টা চালালো সারফান। আর বাপ্পিকে অনুরোধ করলো, দরজাটা খুলে ঝাঁপ দে ভাই, আমার কথা শোন প্লিজ। পারবো না ভাই, আপনি কিছু একটা করেন, আমি পারবো না ঝাঁপ মারতে। পাগলের মতো কাঁদতে কাঁদতে একই কথা বারবার বলে চলো বাপ্পি। সারফানের কথা সে শুনল না। তাকে কোনোভাবেই রাজি করতে না পেরে রাগে আতঙ্কে গালি দিয়ে উঠে চেঁচালো সারফান, বাচ্চা ঝাঁপ দে, তোর মার কসম, যদি তাকে দেখতে চাস তো ঝাঁপ দে বলছি। অন্ধমায়ের মুখটা মনে পড়তে আকুল হয়ে কেঁদে উঠল তখন। বাপ্পি বলল, আপনি তত আগেই বারোই হন ভাই, আপনারে দেখা আমি সাহস করতে পারবানি। কখনো বাস, কখনো ট্রাক, কখনো বাইক
রিক্সার সাথে লেগে যেতে যেতে বেঁচে যাচ্ছে গাড়িটা, কারণ বিরোধহীন হর্ন বাজিয়ে চলেছে শারফান। বাপ্পির কথা মানতে পারল না সে। তোকে রেখে আমি বের হতে পারবো না কুত্তা। এক পর্যায়ে গলাটা কেঁপে উঠল ওর। মাকে, বাবাকে আর বোনটাকে শেষবার দেখার মুহূর্তটা মনের পথেই এলো নিমিষেই। কিন্তু পরিস্থিতি তো এভাবে আর বেশিক্ষণ ওদের টিকে রাখবে না। রাস্তাটা ব্যস্ত, যখন তখন লেগে যেতে পারে কোনো গাড়ির সাথে। তাই কান্না গিলে নিয়ে বাপ্পিকে উতলা হয়ে পড়ল। সময় নেই আর, দরজাটা খুলে শুধু মাকে মনে করে একটা লাফ দে বাপ্পি। আমি সত্যি কিছু করতে পারছি না। ও মা, মারে। ডাকতে ডাকতে হেসকি তুলে কাঁদল বাপ্পি। অশ্রুপূর্ণ চোখে শেষবারের মতো শারফানকে দেখে বলল, আমি মরেই গেলি, আমার মারে কইয়েন না ভাই, কইয়েন আমি আমার আব্বার কাছে চলে গেছি আমার সৎমার সংসারে। কানে লাল হয়ে ওঠা চোখ দুটোই শারফানও দেখল বাপ্পিকে শেষবারের মতো। কিন্তু বাপ্পির মতো কোনো শেষ বাক্য গলাতেই এলো না ওর। যা, বেরিয়ে যা। নিচু স্বরে বলল কেবল এটুকুই। চলন্ত গাড়ির দরজাটা খুলল দুজন একসঙ্গেই। শারফান কিছুক্ষণ অপেক্ষা করলো বাপ্পির আগে বের হওয়ার জন্য। লাফ দেওয়ার মুহূর্তেই ভয়ে চোখ দুটো বুজে ফেলল বাপ্পি। তারপর লাফ দিল সে। কি অবস্থা হলো তার, তা দেখার বিন্দুমাত্র সময় পেল না শারফান। ট্রাকটার সঙ্গে ধাক্কা খাওয়াটা ঠিক 5 সেকেন্ডের পূর্বে সে ঝাঁপালো বাইরে। গড়তে গড়তে ইটের সাথে মাথার এক পাশটা ঠুকলো ওর। শরীরটা যখন খালের মধ্যে পড়ে স্থির হলো, তখন চেতনা যায় যায় মুহূর্ত। বাপ্পির খোঁজটুকু নেওয়ার আর অবস্থায় রইল না। রাত 8:25। চোখের পাতা কাঁপছে শারফানের। বেডের এক পাশে ডাক্তার, নার্স আর অন্য পাশে রিহান, শাবিল হক ও মোস্তফা সাহেব। তাদের উদ্দেশ্যে জানালেন ডাক্তার, জ্ঞান ফিরেছে ওর, সাবধান, কেউ উত্তেজিত হয়ে পড়বেন না আর কান্নাকাটি তো করবেন না। ওর মনে চাপ পড়বে এমন কোনো কথা এই মুহূর্তে বলবেন না এখন। বদ্ধ চোখের সামনে সিনেমার চিত্রের মতো দেখতে পাচ্ছিল শারফান ওরার বাপ্পির গাড়ির ভেতরে শেষ মুহূর্তগুলোই। কিন্তু আর বেশিক্ষণ পালো না চোখ বুজে থাকতে। মাথায় অসহনীয় যন্ত্রণা অনুভব হতেই চোখ জোড়া খুলে গেল। একটু সময় দেওয়া হলো ওকে নিজের অবস্থা আর অবস্থান বোঝার জন্য। কিছুক্ষণ পরই শারফান হঠাৎ বিড়বিড় করে উঠল আব্বু বলে। জ্ঞান ফেরার পর নিজের অজান্তে সে ডেকে উঠল আগে বাবাকে, অথচ সবাই ডাকে মাকে, তাই না? এই ডাক শুনতে পেয়ে কী করে কান্না সামলাবেন শাফিল সাহেব, তা বুঝে পেলেন না তিনি। কিন্তু ছেলেটাকে সাড়া না দিয়ে থাকাই বা কি সম্ভব? ডাক্তারের আদেশ পেয়েই তিনি এগিয়ে এলেন শারফানের কাছে। চোখে পানি আসতে না দিল, কণ্ঠের কাঁপুনি সামলাতে পারলেন না। কানারুদ্ধ গলায় ডেকে বললেন, সাহেব, আব্বু, হে যে আসি তোর কাছেই। ছেলের ব্যান্ডেজ করা মাথায় খুব আলতোভাবে ছুঁয়ে আবার সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিলেন হাত এই ভয়ে যদি ব্যথা পারে আরও। জন্মের পর নার্স এসে প্রথমবার তার কোলে দিয়েছিল ওকে। তখন একটু সময়ের জন্য কোলে নিতেই শারফান চিৎকার করে কেঁদে উঠেছিল। তুলতুলে গা, আর তার উপর প্রিটাম শিশু ছিল বিধায় শাফিল সাহেব ভেবেছিলেন তার শক্ত হাতের ছোঁয়াতেই ছেলেটা ব্যথা পেয়েছে। দ্রুততায় মায়ের কোলে তুলে দিয়েছিলেন। তারপর যতদিন পর্যন্ত আর ছেলেকে কোলে নেননি, যতদিন না ছেলেটা একটু শক্তপোক্ত হয়, ছুলেও এত কোমল করে ছুতেন ছেলেকে যে তা দেখে সবাই হাসত আর মশকরা করত তাকে নিয়ে। আজ মনে পড়ে গেল তার সেই প্রথম বাবা হওয়ার দিনগুলোর কথা। বাপ্পি কই? ভরাট গলায় ভাঙা ভাঙা স্বরে শারফান জিজ্ঞেস করল বাবার কাছে। ওকে আনুনি? ডাক্তারের দিকে তাকালেন তখন শাফিল সাহেব। তার চোখের চাউনিতে প্রশ্ন। জানানো কি উচিত? উত্তেজনা হয়ে পড়ে এমন কোনো কথা রোগীকে বলা এই মুহূর্তেই একদমই বারণ ডাক্তারের। মাথার আঘাতটা বিপজ্জনক ছিল শারফানের। এগিয়ে এসে ডাক্তারি তাই বললেন ওকে, আপনি আগে সুস্থ হন, উঠে হাঁটাচলা করার মতো ফিট হন, বুঝেছেন? খুব বেশি কথা বলবেন না এখন। প্রশ্ন তো করেছি 2 কথায়, আর আপনি উত্তর দিলেন 12 কথায়। কতটুকু বলার পরেই মৃদুস্বরে ওহ করে উঠল মাথার মধ্যে হঠাৎ চিনচিন করে ওঠাই। নিষেধ করলাম, দেখলেন তো? নিজেই তো কথা বাড়াচ্ছেন। ব্যথা নিয়ে ডাক্তারের কথার মধ্যেই মেজাজ দেখালো শারফান। তারপর তাকালো বাবার দিকে। বাপ্পি কোথায় আব্বু? ওকে খুঁজে পাওনি নাকি? নিয়ে আসুনি? ঠিকঠাক আছে ও? নিয়ে এসেছি, আছে ও, সুস্থ হোক একটু, তারপর ওকে দেখিস। মাথায় যন্ত্রণা আর কথা বাড়ানোর শক্তি পেল না শারফান।
বাবার কথায় আশ্বস্ত হয়ে চোখ দুটো একটু বুঝতে বাধ্য হলো। তখনই কেবিন থেকে বেরিয়ে গেলেন মোস্তফা সাহেব। এতটা সময় ছিলেন তিনি কেবল এইটুকু নিশ্চিত হতে যে সারফানের বিপদটা কেটে যাবে কিনা। তার পিছু পিছু এলেন শাফিউল সাহেবও। এর মাঝে অসংখ্যবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি মোস্তফার কাছে, কারণ সাহায্য করার পাশাপাশি সারফানকে রক্ত দান করেছেন তিনি কোনো দ্বিধা ছাড়াই। প্রস্তাব দিলেন তাকে। আপনাকে বাসায় ফেরার ব্যবস্থা করে দিই ভাই, আমার গাড়িতে যাবেন? বিনয়ী হেসে মাথা নাড়লেন মোস্তফা। সাভারে কাজ ছিল আমার, ওইখানে যাচ্ছিলাম। আল্লাহ চাইলে বাসায় কাল ফিরব। আপনি চাপ নিয়েন না, ছেলের কাছে থাকুন। আপাতত জানিয়েন না বাপ্পির কথাটা। না, জানাবো না। পুলিশকে পোস্টমর্টম করতে বারণ করলাম। এমনিতেই এক কষ্টের মৃত্যু হলো বাচ্চাটার, সেই শরীরটাকে আবার কাটাছাড়া করবে। ওর আত্মার একটু কষ্ট বাড়তে চাইলাম না আর। ঠিক করেছেন। চোখের সামনে দেখে ছেলেটার মরণ, ঝাঁপ দেওয়ার পর গাছের সাথে যেভাবে বাড়ি খেয়ে রাস্তায় ছিটকে পড়লো, উফ, এমন কষ্টদায়ক মৃত্যু আল্লাহর বাচ্চাটাকেও কেন যে দিলেন। চশমাটা খুলে চোখ জোড়া মুছতে মুছতে বলেন মোস্তফা বেদনাপূর্ণ গলায়। সারফানের সঙ্গে ওকে নিয়ে আসা হয়েছিল প্রথমে কাছের এক হাসপাতালে। সেখানে পৌঁছানোর পরই মোস্তফা সাহেব কল করেন শাফিউলকে। জোহরের নামাজ শেষে মসজিদ থেকে তখন মাত্র বেরিয়েছেন তিনি। কলটা পেয়ে আর বাড়িতে ফেরেনি। অস্থির হয়ে কাঁদতে কাঁদতে মসজিদের সিঁড়িতে বসে পড়ে কল দেন শুধু ড্রাইভারকে। বাড়ির আর কাউকে বলার কথা মনেও আসেনি তখন। গাড়ি নিয়ে রওনা হওয়ার পর খেয়াল হয় তা। মাঝপথে গাড়ি থামিয়ে রিহানকে কল করে ডেকে নেন শুধু। হাসপাতালে যখন পৌঁছায় তখনই জানতে পারেন বাপ্পির মৃত্যুর সংবাদ। মাথার খুলি ফেটে গিয়ে প্রাণটা রাস্তাতে বেরিয়ে গিয়েছিল তার। সারফানের অবস্থাটাও ছিল ঝুঁকিপূর্ণ। অ্যাম্বুলেন্সে করে তাই ওকে তখনই নিয়ে আসা হয় ঢাকার ইউনাইটেড হাসপাতালে। জানাজার ব্যবস্থাটা তো তাড়াতাড়ি করা দরকার। ওর লাশটা নিয়ে আমি এখনই যাব ফরিদপুর। সাহেবের মাকে আর সামলানো যাচ্ছে না, তাকে নিয়ে আসতে হবে আজই। 8 জানুয়ারি বেলা 1টা। সদর দরজা খুলে রেখে বিমর্ষ সানা আর মেহা সোফায় বসে কথা বলছিল। এরই মাঝে ঘরে পা রাখলেন মুস্তফা সাহেব। বাবাকে দেখা মাত্রই উচ্ছ্বাসিত হয়ে মাকে ডেকে উঠল দুবোন। সকাল থেকে সৈয়দ বাড়িতে আজ যেন প্রাণ ছিল না। সকালবেলা নাস্তায় সানা আর মেহা কোনো রকমে কটা ভাত খেয়ে নিলেও নাজমা বেগম এখনও পর্যন্ত কিছু মুখে তোলেনি। স্বামীর চিন্তায় বিভোর হয়েছিলেন তিনি। গতকাল সাভারে মোস্তফা সাহেব রওনা হয়েছিলেন তার মুমূর্ষ এক খালাকে দেখতে যেতে। হঠাৎ করে খবর এসেছিল মরমর অবস্থা সেই খালার। এমন খবর পেয়ে সানার দাদি কান্নাকাটি চলেন। এই একটি মাত্র বোনই বেঁচে আছেন তার। দূরের পথে ভ্রমণ করার মতো শারীরিক সুস্থতা তার নেই বিধায় ছোট ছেলেটাকেই অনুরোধ জানান তিনি যেন একবার গিয়ে দেখে আসেন তার বোনটাকে। মোস্তফা সাহেব সকাল সকালেই রওনা হয়েছিলেন তাই, কিন্তু গতকাল রাত 10টা বেজে গেলেও তার পৌঁছানোর খবর পায়নি কেউ। কল করতে করতে অস্থির হয়ে পড়ে সবাই। আজকাল আর আগের মতো চোখে স্পষ্ট দেখতে পান না বলে বাইক নিয়ে অতীতে দুবার ছোটোখাটো দুর্ঘটনা ঘটিয়েছিলেন তিনি। এ ভয়ে সবার দুশ্চিন্তা হয়েছিল। গতকাল রাত 12টার পর গিয়ে সানারা খোঁজ পায় বাবার। ফোনে শুধু তিনি বলেছিলেন বিরাট এক সমস্যায় পড়েছিলেন, তাই বাসায় কল করার মতো সুযোগ পাননি। ফিরে এসে বিস্তারিত জানাবেন। বসার ঘরে ছুটে এলেন নাজমা বেগম। হাতের শপিং ব্যাগটা সোফার উপর রেখে বসে পড়েন মোস্তফা গা এলিয়ে দিয়ে। মেয়েদের বললেন এক গ্লাস পানি দিতে। মেহা মুহূর্তেই ছুটে গেল পানি আনতে। অ্যাক্সিডেন্ট ঘটার নাই তো? আরে না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চিন্তার কোনো কিছু নেই। বলতে বলতে টিভির রিমোটটা খুঁজলেন। সেটা বুঝতে পেরে সানা খুঁজে এগিয়ে দিল রিমোট। এসে হঠাৎ টিভি চালু করার প্রয়োজন পড়ল কেন তার, এ দেখে জিজ্ঞেস করলেন নাজমা। কি হয়েছে? খবর দেখলে বুঝবেন, দাঁড়াও বলে চ্যানেল বদলে তিনি খুঁজতে থাকলেন। এখন খবর হচ্ছে যে চ্যানেলে, সেই চ্যানেলটা। এরই মাঝে সানার চোখ গেল বাবার রাখা শপিং ব্যাগটার ভেতরে। বাবার শার্ট মনে হচ্ছে, কিন্তু দলা করে রাখা কেন? এটা পরেই তো বেরিয়েছিলেন তিনি গতকাল। বাবার দিকে তাকিয়ে দেখল নতুন একটা শার্ট এখন পরনে। সহসাই খারাপ কিছুর ইঙ্গিত পেল ওর মনটা। দ্রুত শার্টটা বের করে দেখল সারা শার্টে রক্তের দাগ ভরে আছে। আটকে ওঠা কণ্ঠে ডেকে বাবার কাছে এগিয়ে এলো সে।
তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে রাস্তায়? মিহা ঘরে ঢুকলো। সে আর নাজমা বেগমও দেখল তখন ষাটটাকে। স্ত্রী সন্তানকে ঘাবড়ে যেতে দেখে তিনি দ্রুত জানালেন, আমার অ্যাক্সিডেন্ট হয়নি, হয়েছে শফিকুল হকের ছেলের। সে সময় টিভিতে সংবাদ পাঠিকা খবরের শিরোনাম পড়তে আরম্ভ করছেন। মোস্তফা সাহেব ছট করে টিভির পর্দায় তাকালেন। তার কথা শুনে কেউ প্রতিক্রিয়া জানানোর আগে তার দেখা দেখে সবাই তাকালো টিভিতে। এক একে কয়েকটা শিরোনাম পড়ার পর অবশেষে কাঙ্ক্ষিত সংবাদটা শুনতে পেল সবাই। সদ্য এমপির ভাতিজা ও হক কোম্পানির অংশীদার হিসেবে শারফানের ভয়াবহ দুর্ঘটনার সংবাদটা চলে গেছে গণমাধ্যমে। তাছাড়া এর আরও একটি কারণ হলো পুলিশ গাড়িটাকে উদ্ধার করার পর তদন্ত শুরু করেছে কালকের মধ্যেই। তারপরই এক চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছে তারা। গাড়িতে ব্রেকিং সিস্টেমের জন্য যে মাস্টার সিলিন্ডার থাকে, সেই মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল পড়ে গিয়ে খালি হয়ে গিয়েছিল। এই ব্রেক অয়েল কমার বা না থাকার কয়েকটি কারণ থাকলেও শারফানের গাড়িতে যেটি হয়েছে সেটি হলো মাস্টার সিলিন্ডার থেকে 4টি পাইপ গাড়ির 4টি চাকার সঙ্গে সংযুক্ত করা থাকে। ওই পাইপগুলোর মাধ্যমে ব্রেক অয়েলের সাহায্যে গাড়ির চাকাতে ব্রেক করা হয়। মাস্টার সিলিন্ডার এবং চাকার সঙ্গে এই পাইপের যে সংযোগ স্থানগুলো রয়েছে সেখানে লিকেজ হয়েছিল, বিধায় গাড়ির ব্রেক অয়েল পড়ে গিয়ে মাস্টার সিলিন্ডার খালি হয়ে গিয়েছিল একসময়। আর তখনই গাড়িটা ব্রেক ফেল করে বসে। এ তথ্য জানার পরই সাইফুল সাহেব আজ নিঃসন্দেহে পুলিশকে জানান কেউ তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করেছে। কারণ গাড়িটা তো পুরো একদিন সার্ভিসিংয়ে ছিল এবং যে ছেলেটার মৃত্যু হয়েছে সেই গাড়ি সার্ভিসিং করিয়েছিল। যদি লিকেজ শুরুতেই থাকতো তবে কি গাড়িটা ছাড়তো সে, না নিজে সেই গাড়িতে চড়তো? তার কথার ভিত্তিতে আজই গ্যারেজের মালিক ও তার কর্মীদের জেরা করতে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। গ্যারেজ মালিক জানায় বাপ্পি গাড়ি সার্ভিসিং করার পর সেও সব কিছু চেক করে দেখে ঠিকঠাক আছে কিনা। তেমন গত পরশু রাতেও তিনি চেক করে দেখেছিলেন শারফানের গাড়ি কোনো লিকেজ ছিল না। রাতে সে গ্যারেজ বন্ধ করেছিল প্রায় 12টার সময়। তারপর সকাল 10টায় গ্যারেজ খোলা হলে বেলা 12টায় শারফানকে গাড়ি দেওয়া হয়। এই 2 ঘন্টার মাঝে ওর গাড়িতে তার কর্মীদের কাউকে আর হাত দিতে দেখা যায়নি। এরপরই শুরু হয় কর্মীদের জেরা করা। তার কেউই শারফানের গাড়িতে হাত লাগায়নি বলে জানায় পুলিশকে। তাহলে লিকেজ হলো কী করে এবং কখন হলো? এই 2 প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত পুলিশ গ্যারেজের কাউকেই এখনও পর্যন্ত চায়নি। শারফানের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি আর বাপ্পির লাশের ছবি একটু পরপরই খবরে দেখতে পেল সানা। শারফানকে রাখা হয়েছে বেশ নিরাপত্তার মাঝে, তাই ওর কাছে যাওয়া বা ওর ছবি নেওয়া কোনো অনুমতি পায়নি সাংবাদিক। যা প্রশ্ন করার কথা বলার তা কেবল পুলিশের সাথেই হচ্ছে তাদের। তবে ওর শারীরিক অবস্থার কথা জানানো হলো বেশ আশঙ্কাজনক ছিল ওর অবস্থা, কিন্তু এখন সে বিপদমুক্ত। ওই গাড়ির পেছনে ছিলাম আমি, মর্মাহত গলায় বলে উঠলেন মোস্তফা সাহেব। চোখের সামনে দেখা সেই ত্রাসিত হৃদয় বিদারী দৃশ্য বর্ণনা করলেন তিনি। বলতে বলতে আর শুনতে শুনতে সবার চোখে মুখে ফুটে উঠল গভীর মনস্তাপ। কিন্তু সানাকে দেখালো তর্স্ত হরিণের মতো। কেউ ভাগ্যিস খেয়াল করলো না ওর হাত পায়ের কাঁপুনি। মনের ভেতর আচমকা একটা নামই বাঁচতে থাকলো ওর, ফারনাজ ভাই। 2 ব্যাগ রক্তদায়ী শরীর অনেকটা দুর্বল মোস্তফা সাহেবের, তাই ব্যস্ত হয়ে পড়লেন নাজমা বেগম তাকে নিয়ে। তার গোসলের জন্য সানাকে গরম পানির ব্যবস্থা করতে পাঠিয়ে নিজে গেলেন খাওয়ার জোগাড় করতে। গ্যাসে পানি বসিয়ে দিয়ে মেয়েকে খেয়াল রাখতে বলে সানা এলো উঠে ছাদে উঠল না অবশ্য সিঁড়ির মাঝে দাঁড়িয়ে সে কল লাগালো ফারনাজকে। শরীরটা ওর এখনও কাঁপছে। কোনো এক কারণে কান্নার ঢেউ এসে উপচে পড়তে চাইছে চোখে। বেশ কয়েকবার কলটা বাজলে তারপর রিসিভ করলো ফারনাজ। কিরে, ঠিক আছিস? হঠাৎ কল করলি নিজে থেকেই নাকি কাকি বলল? আপনি কিছু করেছেন? শারফানের গাড়ির ব্রেক ফেলটা হয়েছে কি আপনার জন্য? কিছুই জানেন না, কাইন্ডলি কথা বলবেন না। জানি নিশ্চয়ই, নিউজে দেখাচ্ছে যেহেতু। কিন্তু তোর গলা কাঁপছে কেন? তুই কি কাঁদছিস? ভালো লাগেনি শারফানের পরিণতি? মনে হচ্ছে না ও শাস্তি ভোগ করলো? প্রশ্ন আগে আমি করেছি ভাইয়া। একটা নিরপরাধ ছেলের মৃত্যুও হয়েছে। আমি বাহিরে আছি, ব্যস্ত। আসবো ওখানে, এসে কথা বলবো সরাসরি।
সানা কথা বলার আগেই কলটা কেটে দিল সে। বুঝতে আর কিছু বাকি রইল না ওর। বিশ্বাস করতে তবুও কষ্ট হচ্ছে ফারনাজ খুনি, যে ঠান্ডা মাথায় কাউকে খুন করার পরিকল্পনা করে ফেলতে পারে, এতটাই ভয়ঙ্কর সে। এই মানুষটাকেই ওর বাবা বুকে আগলে বড় করেছিলেন। তাহলে বাবার আদর্শে বড় হওয়া মানুষটা কবে আর কিভাবে এমন খুনিতে পরিণত হলো? স্বার্থপর, মুখোশধারী ভালো মানুষ আর আপনজনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া কাপুরুষ। সর্বোচ্চ এতটুকু খারাপ ফারনাজ, এটাই তো জানতো সে। কিন্তু তার আসল রূপটা যে আরও বর্বর তার একটুখানি ধারণাও ওর ছিল না। ওর ধারণা তো পরের কথা, ওর বাবা মানুষটাই বা কী ধারণা রাখেন এই সত্যটা সে কী করে জানাবে এখন বাবাকে? ফারনাজের চেহারাটা মনে পড়লেও ভয় হচ্ছে ওর। এক নির্দোষ ছেলের প্রাণটা চলে গেল, তার জন্য লেশমাত্র অনুশোচনা অপরাধবোধ পেল না সে ফারনাজের কণ্ঠে। কী করে পারছে লোকটা প্রফুল্ল মেজাজে থাকতে? সে তো পারছে না। ওই ছেলেটার মৃত্যু বা শারফানকে হত্যার চেষ্টার পেছনে পরোক্ষভাবে নিজেকে যে দায়ী লাগছে ওর। এমন শাস্তি কি চেয়েছিল সে শারফানে? কিংবা এমন কিছুই হোক তা কি জাহির করেছিল ফারনাজের কাছে? নয়তো কেন ফারনাজ খুন করার মতো সিদ্ধান্তে পৌঁছাতে পারল অনায়াসী? উত্তরটা পেতে সময় লাগলো না ওর। নির্বাচনে পরাজয়টা মেনে নিতে পারেনি ফারনাজ। উপরন্তু ওর ঘটনাটা আর ভেতরে থাকা ছাইচাপা আগুনকে দাবানলে পরিণত করেছিল সেদিন। মুখটা চেপে ধরে হু হু করে কেঁদে উঠল সানা। নিজের অজান্তেই ফারনাজকে অন্যায় করার প্রশ্রয় দিয়েছিল সে সেদিন। কিন্তু তার কাছেই বা কেন সে নির্দ্বিধায় সবটা প্রকাশ করে ফেলেছিল? তবে কি ওর অবচেতন মন চেয়েছিল শারফান শাস্তি পাক ফারনাজের মাধ্যমে? কারণ ওর অবচেতন মনটা জানত শারফানকে কিছু করার ক্ষমতা যদি কারো থাকে তবে তা একমাত্র ফারনাজের। এজন্যই বুঝি খুব সহজে সে আশ্রয় নিয়েছিল ফারনাজের কাছে। না, ফারনাজের ক্ষমতার কাছে। কিন্তু এখন যে সেই মনটাই প্রতিবাদ জানাচ্ছে। এমন শাস্তি হোক শারফানে, তা এই মন মানতে পারছে না। হয়তোবা শাস্তিটা আল্লাহ কর্তৃক হলে এই অপরাধবোধ অনুভব করতো না সে। আর না বাপ্পির মৃত্যুর জন্য এই কষ্টটা পোহাতে হতো ওকে। এখন সে কার কাছে যাবে অনুতাপে ভারী হয়ে আসা ওর বুকের ভারটা কমাতে? টলমল করা পা জোড়ায় দাঁড়িয়ে থাকা কষ্টকর লাগলো সানার। কারণ মৃত্যুর ভার, এই মানসিক চাপটা সহ্য ক্ষমতার বাইরে গেল ওর জন্য। মাথাটা তাই ঘুরে উঠল আচমকা। দেওয়ালটা আগলে ধরার আগেই 7টা সিঁড়ি গড়িয়ে ওর অবচেতন দেহটা পড়ল গিয়ে নিচে। বুড়ো কপালের কোণ কাটলো আর মাথার চোটটা বেশি লাগায় খানিকটা রক্ত বেরিয়ে এলো। রৌদ্র উজ্জ্বল দুপুর। জামে মসজিদ প্রাঙ্গণে কয়েক কাতারে দাঁড়িয়েছে বহু মুসল্লি। পথচারীরাও এসে ভিড়েছে সেখানে। প্রথম কাতারে দাঁড়িয়েছেন সাকিবুল আর শাফিউল সাহেব। বাড়ির উঠোন থেকে বাপ্পির লাশটাকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। কান্নায় ভেঙে পড়া ওর বাপটাকে ওর খাটিয়ার কাছ থেকে তুলে ইমাম ঠেলে ঠুলে পাঠালেন কাতারে। শাফিউল সাহেব এগিয়ে গিয়ে তাকে এনে নিজের পাশে দাঁড় করালেন। তাকে শান্ত করা মুশকিলই হয়ে যাচ্ছে। দ্বিতীয় ঘরে ছোট ছোট দুটো মেয়ে সন্তান আছে লোকটার। ছেলেটাকে নিজের কাছে এনে বড় করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু মাকে ছেড়ে বাপের অভাবশূন্য ঘরে যেতে চায়নি বাপ্পি কখনো। বাপের ভালোবাসাকে দূর থেকে গ্রহণ করেছে সে। হঠাৎ মাঠের পাশে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে নামলো আগে রিহান, তারপরই দেখা গেল সাদ্দামের। ওরা গতকালই খবর জানার পরই চলে গিয়েছিল ঢাকা শারফানের কাছে। ওদের সবাইকে নামতে দেখে আর সাইফুল সাহেবের বুঝতে দেরি হলো না। ছেলেকে ঠেকিয়ে রাখতে পারেনি কেউ। অ্যাম্বুলেন্স ভাড়া করে এসে ছুটে এসেছে। তিনি এদিকে ব্যস্ত থাকাই তাকে হয়তো কিছু জানাতেও দেয়নি ছেলেটা। গায়ে ঢিলে ঢালা নেভি ব্লু রঙা টি শার্ট আর কালো কার্গো প্যান্ট শারফানের। গাড়ি থেকে নামার জন্য রিহান সাহায্য করতে চাইলে সে নিল না সাহায্য, একাই নামলো। মাথার তুলনায় হাত পা গায়ের চোট সামান্যই। দাঁড়ানোর পরই মাথা কেমন তুলে উঠল একটু। তখন সে ধরল রিহানের কাঁধ চেপে। হাতের কয়েক জায়গাতে লাগানো ব্যান্ড এইড, মাথার চারপাশ জুড়ে পেঁচানো ব্যান্ডেজ আর চেহারাতে এক
অস্বাভাবিক গাম্ভীর্যতা। লালচে চোখে নির্নিমেষভাবে বাপ্পির খাটিয়াটা দেখতে দেখতে এগুলো ও জানাজার কাতারের দিকে। কিছুটা বিস্মিত হওয়া সবার দৃষ্টি ওর উপরই। আশা করেনি কেউ হাসপাতাল থেকে এই জানাজায় সামিল হতে চলে আসবে সে। রিয়ান শাকিল সাহেবকে কিছু বলতে গেলে তিনি চোখের ইশারায় পালন করে শারফানকে ধরলেন ভালোভাবে। মৃদুস্বরে কেবল জিজ্ঞেস করলেন ওকে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা। কোনো উত্তর দিল না সে। পাথরের মতো ওর দৃষ্টিজোড়া স্থির রইল শুধু বাপ্পির খাটিয়ার কালো গিলাফের উপর। বাপ্পির মুখটা দেখার জন্য ওর কতটা ছটফটানি হচ্ছে তা কেউ বুঝতে পারছে না। ইমাম সাহেব সবাইকে চুপচাপ দাঁড়িয়ে পড়তে বলে উচ্চস্বরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। জানাজার নামাজ শেষ হলে শেষবারের মতো বাপ্পিকে দেখার জন্য ছুটে গেল ওর বাপ আত্মীয় স্বজন। শারফানকে ধরে নিয়ে শাকিল সাহেবও এলেন খাটিয়ার কাছে। সে দেখল বাপ্পিকে। মাথায় বড় এক আঘাত, চোখের কোল দুটো কালো হয়ে ফোলা, জল ছিলে যাওয়া ফ্যাকাশে মুখ। মুখটাই কেমন বদলে গেছে। খাটিয়ার উপর ঝুঁকে একবার স্পর্শ করতে চাইল ওই মুখটা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয় ওর শরীর। আর বাপি এখন পাকসাপ। নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগে তাই আর ছুল না তাকে। হঠাৎ বিলাপ করা এক কান্নার সুর পেছন থেকে ভেসে এলো। বাজান, বাজান গো আমার, আমার বুক খালি কইরা থুইয়া চইলে যাচ্ছ বাজান। ফিরে তাকালো শারফান। জীর্ণ শরীরের বাপ্পির অন্ধর মাটা আসছে দুর্বল পায়ে হেঁটে। তাকে বাড়িতে আর ধরে রাখা যায়নি। জোর করে বেরিয়ে পড়েছে এক আত্মীয় পুরুষ। তাকে ধরে নিয়ে এলো খাটিয়ার কাছে। হাঁটতে হাঁটতে বাপ্পির গায়ের উপর থেকে মুখে হাত দিয়ে আর্তস্বরে খোদাক্তি করল, আল্লাহ রে, আমার চোখ দুইটা তুমি ক্যা কায়রা নিছ। আজকে বুঝলাম মানুষে কইতেছি আমার বাজান রে আর চেনা যাইতেছে না। আমি দেখবার পারলি সহ্য করতে পারতাম না। কইয়াই তুমি আমার চোখ নিয়ে আনিস। আমি কতকাল দেখি না আমার বাজানের মুখ, আর পারমু না কোনো দিন। আমারে কি ভালোবাসতো আমার সোনা আব্বাই? বাপের কাছেও ফেরত গেল না আমারে ছাইরা। কইতো আমারে ছাইরে গেলে আমি রাস্তাঘাটে গাড়ির তলে পইরা মরুম। আমি তো মরলাম না বাজান। আমারে সাথে কইরে তুমি নিয়া গেলে না কে? আর কার জন্য আমি বাঁচুম? বাবার হাতটা হঠাৎ ধরল শারফান। ওকে হাঁসফাঁস করতে দেখে সাইফুল সাহেব রিহানকে বলেন ওকে গাড়িতে নিয়ে যেতে। ও বাদ সাধল, শুষ্ক গলায় বলল, আমি যাবো গোরস্থান, কবরে মাটি ফেলবো। নিষেধ করলেন না সাইফুল। ছেলের মনের হাল তিনি টের পাচ্ছেন ভালোই। তার কঠিন ধাঁচে ছেলেটাও বড় কোনো কষ্ট না পেলে এমন আবেগী হয় না কখনোই। শেষ কবে ওকে এমন দেখেছেন তাই তো মনে নেই তার। কাঁধে খাটিয়ার পাহাড় বহন করার ক্ষমতা থাকলে শারফান এই অবস্থাতেই তা বহন করত। তাই ওর পরিবর্তে সেই ভার তুলে নিলেন সাইফুল সাহেবই। ছেলেটার মনটা যেন কিছুটা হলো তৃপ্ত হয় এই ভেবেই। কবরে বাপ্পিকে শোয়ানোর পরই শারফানের চোখে ভাসল বাপ্পির শেষ হাসি মুখটা। কানে যেন বাজতে থাকলো তার মশকরাগুলো। একদিন ওকে চায়ের দোকানে এসে বসতে দেখে মুগ্ধ হয়ে উঠে বলল, ওরে ভাই, কি লাগতেছে আপনারে? আপনি যা গায়ে দেন তাই ভাল লাগে আমার। আপনার মতো অরাম ফোলা দে না কামবাই বানাবো কেন তো? আপনার মতো শরীর হলে আপনার জামাগুলো তালি কইরা রাখতাম আমি। সাদা টি শার্টের উপর আকাশি বর্ণের হাফ হাতার একটা শার্ট পরেছিল শারফান। বাপ্পির কথায় সে হেসে ফেলে মুহূর্তে শার্টটা খুলে তাকে দিয়ে এসেছিল সেদিন। ছেলেটার কি লজ্জা তখন, নিতে কি চাই সহজে। বাচ্চাটাও মজা করলেও শারফান তো ধমক দিয়ে শার্টটা তাকে নিতে বাধ্য করেছিল। কিন্তু খুব খারাপ লাগতে শুরু করলো শরীরটা। রিহানের সঙ্গে ও চলে এলো গাড়িতে। সাইফুল সাহেব ফিরলেন দাফন কাজ শেষ করে। গাড়িতে উঠে ছেলেকে বললেন, হসপিটাল ফিরতে হবে, কিন্তু ডাক্তার নিশ্চয়ই ডিসচার্জ করেনি। বাপ্পির মা কই? ছিটে মাথা এলিয়ে চোখ দুটো বোঝা শারফান রাশভারী গলেই বলল, নিয়ে আসো ওর মাকে, বাড়ি যাবো তাকে নিয়ে, কোনো হসপিটাল না। যেদি সুরটা বুঝে আর কথা পারলেন না সাইফুল সাহেব, কারণ তিনি ব্যর্থই হবেন এই কথা নড়চড় করাতে। তাই বাপ্পির মায়ের বাড়িতে গিয়ে তাকে কোমলভাবে শারফানের চাওয়াটা ব্যক্ত করলেন। শারফানের সাহায্যের কথা মাঝে মধ্যেই বাপ্পি বলতো তার মাকে। তাই জন্যই বোধহয় অসহায় ওই নারী কোনো দ্বিরুক্ত করল না।
বাপির স্মৃতি হিসাবে ওর জামা কাপড় সহ কিছু জিনিস গুছিয়ে নিয়ে চলে এলো হক বাড়িতে। শারফানকে নিয়ে তখন ব্যস্ত হয়ে পড়ল বাড়ির সবাই। এরই মাঝে বাপ্পির মাকে নিয়ে ছেলের সিদ্ধান্তের কথা সাইফুল সাহেব আলাদাভাবে জেসমিন বেগমকে জানালে তিনি কোনো আপত্তি করলেন না, তাকে সাদরে গ্রহণ করে নিলেন। কিন্তু হাফসা বেগম হঠাৎ বেফাঁস মন্তব্য করে বসলেন। ভালোই হয়েছে ভাই, জেসমিন একা একা সামলায় বাড়ির সব কাজ। ওর সাহায্য সহযোগিতার লোক হইল, আর বেচারির থাকা খাওয়ার ব্যবস্থা হইল। সোফার এক কোণে গুটিসুটি মেরে বসে তখনও শোকে ডুবে বাপ্পির মা। এমন মন্তব্য তার মাঝে কোনো বিকারই ঘটল না। জবাবে জেসমিন বেগম কেবল বলতে চাইলেন, উনি এমনিতেই থাকবে এখানে, আমার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই ভাবি। তাছাড়া মানুষটা অন্ধ। কিন্তু তার আগে উচ্চস্বরে অমার্জিতভাবে বলে উঠল শারফান। আমার মায়ের কথা বলার সঙ্গী নেই বাড়িতে। আমি আমার মায়ের গল্পের লোক নিয়ে আসছি। সে কাজের লোক কে বললো আপনাকে? এই গল্পের লোকের দেখাশোনার জন্যই কাজের লোক রাখা হবে। প্রকৃতির সঙ্গে মানুষের জীবনের ধারাটা মিলে যায়, কিন্তু নিখুঁতভাবে। এই যে প্রকৃতি আর শীতের শুষ্কতা জড়িয়ে, সে চাইলেও এ ধারাতে চিরটাকাল স্থির থাকতে পারবে না। যখন গ্রীষ্ম আসবে তখন তাপদাহে পুড়তে হবে তাকে। যখন বর্ষাঘন হবে তখন গ্রীষ্মের পোড়া ক্ষতের জ্বালা কমাবে বর্ষণ। প্রকৃতিকে সারা জীবন মানিয়ে চলতে হয়, মেনে যেতে হয়, কারণ এই পরিবর্তনগুলি তারই অংশ। বলে কিছুক্ষণ থামলেন সাইফুল সাহেব। ছেলের নির্লিপ্ত মুখটা দেখে নিলেন এই ফাঁকে, তারপর আবার বললেন, মানুষ তো চাইলে জীবনটাকে একই নিয়মে একই ধাতে স্থির রাখতে পারে না। প্রকৃতির পরিবর্তনের মতো তাদের জীবনের গল্প বদলায়। সেটা কোনো না কোনো পরিস্থিতি তৈরি হয়ে, নয়তো কোনো ঘটনা দ্বারা। এই বদলটাকে মেনে নিয়েই মানিয়ে চলা শিখতে হয়। ঠিক যেরকম প্রকৃতি খাপ খাইয়ে নেয় নিজেকে। ঝড়ে লণ্ডভণ্ড হওয়া প্রকৃতি থেমে থাকে না, যেমন জীবনের গতিটাও তেমন থেকে থাকে না। যতই এলোমেলো হয়ে পড়ুক জীবনটা, নতুন করে আবার গড়তে হয় নিজেকে। এটাই আমাদের মেইন নেচার অ্যান্ড ফিচার। নীরবে শারফান একবার তাকালো, শুধু চোখের নিস্পৃহতা নেই। আবার ফিরে তাকালো অদূরে মূল ফটকের পাশে রাখা নতুন ফুল গাছটার টপটার দিকে। রাত 9টা প্রায়। শীতের আধিক্যটা আমলে না নিয়ে সে বসে আছে দীর্ঘক্ষণ বাবা মার ঘরের বারান্দাতে। এটা ওর চিরাচরিত অভ্যাস। সময় খারাপ গেলে বা গভীর চিন্তায় থাকলে সে নিজের ঘর রেখে এই ঘরের বারান্দাকে দখল করে। অথচ বাড়ির সবথেকে রুচিশীল আর পছন্দসই ঘরটা সাইফুল সাহেব ওর জন্যই বরাদ্দ করেছেন। একা একা অনেকক্ষণ সময় কাটাতে দেখে একটু আগে এসে বসেছেন তিনি ওর পাশে। বাপ্পির মৃত্যুর 4 দিন হতে চলেছে আজ, কিন্তু শোকটা থেকে যেন বের হতে চাইছে না ছেলেটা। এদিকে চুপচাপ কোনো ওজোর ছাড়াই ডাক্তারের পরামর্শ মোতাবেক চলছে, খাওয়া দাওয়া করছে, ঠিক সময়ে ঘুমাচ্ছেও। সবার চোখে এটা স্বাভাবিক দেখালো, এই চুপচাপ হয়ে যাওয়াটাই অস্বাভাবিক সাইফুল সাহেবের কাছে। ভালোভাবে বোঝার চেষ্টা করছেন ওকে গত 4 দিন ধরে। বাপ্পির মৃত্যুর জন্য নিজেকে যেন দায়ী না ভাবে সেজন্য কত কিছু বলে বোঝানোর চেষ্টা চালাচ্ছেন ওকে এই কটা দিন। কিন্তু কথার জবাবে কোনো কিছুই যদি না বলে সে, তবে বুঝবেন বা কেমন করে কি ভাবছে আসলে ছেলেটা। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। হঠাৎ কিছু একটা ভেবে ছেলেকে জানালেন, কাল ঢাকায় ফিরব তোর চাচার সাথে। কোম্পানির ওপেনিং আর হক ইন্ডাস্ট্রিজ পার্টি দুটোই স্থগিত করব গিয়ে। যেদিন তুই ফিরবি সেদিন তোর সুস্থতার ওনারের সহ পার্টি অ্যারেঞ্জ করব অনেক বড় করে। এবার তাকালো শারফান ভ্রু দুটো কুঁচকে। অভিব্যক্তিটা পছন্দ হলো সাইফুল সাহেবের। ছেলের স্বভাবজাত প্রক্রিয়াগুলোই তিনি দেখতে পাচ্ছিলেন বলে সিদ্ধান্তটা মাত্রই বানিয়ে ব্যক্ত করলেন। কাজে দিয়েছে বুদ্ধিটা। কী হয়েছে ওভাবে তাকাচ্ছিস কেন? 15 দিনের আগে তুই বাড়ি থেকে নড়তে পারবি না। বলেছি নড়বো। ঠান্ডা গলায় এতটুকু বলেই আবার গুম হয়ে শুয়ে রইল শারফান। সাইফুল সাহেব কথা বাড়ানোর চেষ্টা করলেন আরও একবার, কাজ হলো না আর। এরপরই হঠাৎ আগমন ঘটল সাকিবুল সাহেবের। হাতে তার দাবা বোর্ড। আয় বাপ, খেলি কয়দান। বলতে বলতে বসে পড়লেন তিনি শারফানের মুখোমুখি। তোর বাপের খেলার যোগ্যতা নাই, তাই ও বাদ। ওই বোর্ডে যতক্ষণ আঙ্গুল চালাবো ততক্ষণ আমার কয়েকশো দুরূদ শরীফ পড়া হয়ে যাবে। যা তো তুই, তোকে চাচ্ছে কে? বলে দাবার বোর্ড সাজাতে শুরু করলেন সাকিবুল।
তোমার বাপও খেলবে না? কথাটা সাফিলের ঠোঁটের ডোকায় চলে এসেছিল প্রায়, কিন্তু তাকে নিরাশ করে অবাক করে সারফান শুরু করে দিল খেলা। অথচ মুখটা থই থই ফাজিল ছেলেটার মতিগতি তিনি বুঝতে পারছেন না কোনোভাবে। এরই মাঝে আবার আগমন নিল মিথি, হাতে চা আর কফির ট্রে। নিয়ে আসছিস চা? মেয়েকে দেখে আমোদে গলায় বলে উঠলেন সাকিবুল। তোর কাকার ভাইয়াকে দে আগে। মুচকি হেসে চায়ের কাপ মিথি সাইফুল সাহেবকে দিয়ে বলল, আমি বানিয়েছি কাকা, খেয়ে দেখেন সব ঠিক আছে কিনা। আমার চায়ের আর ঠিকঠাক কি, আমি সব চাই খাই। চা নিয়ে ফিরিস্তি দেয় তোর বাপ। মিতি হাস্যোজ্জ্বল মুখে সম্মতি জানিয়ে এলো সারফানের কাছে। ওর সেদিনের আচরণের জন্য কোনো ভয় বা আড়ষ্টতাই নেই তার মাঝে। ওসব ধমকের কথা মনে রাখার প্রয়োজন কখনো মনে করে না সে। কতবার অমন ধমক খেয়েছে সে আজ অবধি। তার থেকেও বড় ভারী জিনিস পড়েছে তার দুগাল অগণিতবার। সেই খবর তো কাউকে জানানোর সুযোগও পায়নি। আর তা ভুলেও গেছে সে। পছন্দের মানুষ মারবে, বকবে, আবার সময় হলে ভালোবাসবে, এটাই তার ধারণা। সারফানকে বলল, তোমার জন্য কফি করেছি ভাইয়া। দাবার গুটি সাজাতে সাজাতেই হাতটা বাড়িয়ে নিল সে, কিন্তু সাইফুল সাহেব আপত্তি করে উঠলেন। অমন কড়া কফি খেতে কে বলেছে তোকে? রাতে ঘুমানো লাগবে না? কফিটা নিয়ে নে তোমা। মিতের হাসিটা সরে গেল। মনে মনে বিরক্ত হলো বেশ চাচের উপর। কত শখ করে বানিয়ে আনলো সে। সারফান খুশি হবে ভেবে। সারফানও তো সাগ্রহী কফিটা নিল। এখন নাকি সেটা ফিরিয়ে নেবে সে। মেকি হেসে তাই বলল, ভাইয়া তো খাবে মনে হয়। এখন টোটালি কফি টফি বাদ বলে চেঁচিয়ে উঠলেন তিনি জেসমিন বেগমের উদ্দেশ্যে। এই তুমি কি করো? হ্যাঁ, দুধ না খাইয়ে কফি খাওয়াতে বলেছে তোমাকে ডাক্তার? ঠিক সে সময় হাতে দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকলো যারা। আম্মুর উপর চেঁচাচ্ছ কেন? আম্মু দুধ চাল করতে দিয়ে জবেদা খালার ঘরে গিয়েছিল, সেই ফাঁকে মিথি আপা কফি পানি নিয়ে চলে আসছে। বলার পর যারা বিরক্তির সঙ্গেই তাকালো একবার মিথির দিকে। তখন মিথির চেহারাটা বেশ বিব্রতপূর্ণ। তাকে মূলত নিষেধ করেছিল ও কফি করতে, কিন্তু ওর কথাকে অগ্রাহ্য করে নিয়ে এসেছে সে কেবল সারফানকে সন্তুষ্ট করতে। সারফান সত্যি এত কথার ধান না ধরে ইতিমধ্যেই কফিতে চুমুক দিতে শুরু করেছে। তা দেখে সাইফুল গিয়ে মগটা ছো মেরে নিয়ে দিলেন এক ধমক ছেলেকে। দুধের গ্লাস নে, গাউরার ছা। তুমি খাও দুধ। স্কুলের সাহেব পেয়েছো? তুই স্কুলের সাহেব হওয়া আর হক ইন্ডাস্ট্রিজ মালিক, তারপরে তোর কানপট্টি গরম করে দিতে পারবো এখনো, দেখবি। আরে কি শুরু করলি তোরা বাপ বেটা? আশেপাশের মানুষ শুনলে এতক্ষণে হাসাহাসি করতো তোদের নিয়ে। ছেলেকে কটাক্ষপাত তবুও থামলেন না সাইফুল। নিজেকে কত বড় সাইজের মালিক ভাবো? হ্যাঁ, বলে কি না স্কুলের সাহেব পেয়েছো? তুই ওই রকম 22-20 কোম্পানির মালিক হলেই বাকি, তোকে মান্য করবে আমার পায়ের মোজা। দে গ্লাস দৌড় হাতে। যারা দাঁত দেখে হাসতে হাসতে সারফানের হাতে জোর করে ধরিয়ে দিল গ্লাসটা আর টিটকারি সুরে বলল, আম্মু আবার তার গেদার জন্য দুধে হরলিক্স দিয়েছে। খা গেদা, তাড়াতাড়ি লম্বা হবি, হেলদি হবি। বলি দ্রুত সরে পড়ল ভাইয়ের হাতের কাছ থেকে, নয়তো ঝুঁকি থেকে যাই গালে এক থাবড়া পড়ার। কিন্তু গোপনীয় বিষয় হলো দুধের সাথে হরলিক্স গুলে খেতে স্বাদই লাগে সারফানের। শেষবার খেয়েছিল বোধহয় এসএসসি নাকি এইচএসসি পরীক্ষার সময়গুলোতে যেন মাই খাওয়াতো। এজন্যই এই গোপন তথ্য আর কেউ না জানলেও জেসমিন বেগম জানেন। স্বাদটাও যেন এখনও ভোলেননি সারফান। তাই যারা ঠাট্টাকে পাত্তা না দিয়ে ঢকঢক করে মেরে দিল দুধটুকু, তাতে অবশ্য বাকিরা অবাকই হলো। তাদের ধারণা ছিল যারাকে মেজে দেখে হয় তাকে দেবে এক গাঁটটা, আর নয়তো দুধের গ্লাসটা দেবে ফিরিয়ে। ছোট বাচ্চাদের মতো ধমকে যদি এখন প্রাপ্তবয়স্ক ছেলেকে দুধ খাওয়াতে চাই বাবা, চটপাট তো সেখানে করবারই কথা। তার উপর যদি হয় ওর মতো রকচটা ছেলে। চিনি কম দিতে বলবি আম্মুকে। স্বাভাবিক গলাতে বলে গ্লাসটা ধরতে ইশারা করলো সে যারাকে। সাইফুল সাহেব কিঞ্চিত অবাক হলেও তা প্রকাশ করলেন না। যারা গ্লাসটা ফিরিয়ে নিয়ে শেষ আরেকটা খোঁজা দেবে, ঠিক সে সময় বাড়ির সদর গেটে প্রবেশ করলো একটা বাইক। বাইকে বসা সাদ্দাম আর অনি। সেদিকে একবার তাকিয়ে নির্বিকারভাবে নজর ফিরিয়ে নিয়ে সারফান জিজ্ঞেস করলো যারাকে, তোর জবেদা খালা খেয়েছে? কি করছে? ওর জবেদা খালা হলে তোর কি, শুধু খালা বলা যায় না?
ভদ্রসভ্য মানুষের মতো শারফান কাউকে চট করে আন্তরিক কণ্ঠে এমন সম্বোধন করতে পারে না কেন যেন। বেশ সময় লাগে এই ডাকাডাকির সঙ্গে ওর সহজ হতে, কিন্তু তাজ্জব ঘটনা ঘটেছে কেবল মোস্তফা সাহেবের বেলাতে, যাকে প্রথমবার দেখাতেই অনায়াসে আঙ্কেল ডেকে উঠেছিল সে। ডাকার পূর্বে 2 সেকেন্ডের জন্য সংকোচ হয়নি ওর, অথচ এক্ষেত্রে হলো বেশ। বাবার কথাকে এড়িয়ে তাই পূর্বের সম্বোধনে ফিরে গেল সে। খোঁজ নিয়েছিস বাপ্পির মার? হ্যাঁ, আম্মু জোরাজুরি করে কটা খাওয়াতে পেরেছে, কিন্তু কান্নাকাটি থামেই না। তখন নামাজে বসেও কাঁদছিল খুব। তা শুনেই তো আম্মু গেল ওনার ঘরে। একা একা থাকলেই কাঁদে বেশি। সবার সুখ কেটে গেলেও মার সুখ কাটাতে সময় লাগে তো। ঘরে প্রবেশ করলো এ সময় সাদ্দামরা। সাইফুল আর সাকিবুল সাহেবের সঙ্গে কুশল বিনিময় করে এলো শারফানের কাছে। দাবার বোর্ড সরিয়ে রেখে অনি বলল, চল বেটা, নিচে থেকে হেঁটে আসি। না, রাস্তায় যেতে পারবো না এখন। কেন রে শালা, নতুন বউ হয়েছে তুমি? রাস্তায় না গেলে কয়ডি হেঁটে যা, হাঁটাহাঁটি করে কিছুক্ষণ। মিথি আর যারা এরই মাঝে বেরিয়ে গেল ঘর থেকে। বাবার এ কথাকে আর অগ্রাহ্য করল না শারফান। বন্ধুদের সাথে নেমে এলো বাড়ির আঙ্গিনাতে। সামনে ফাঁকা জায়গা অনেকখানি। ছোটবেলায় শীতকালে এখানে ব্যাডমিন্টনে কোর্ট করা হতো। আশেপাশে ছেলেপুলেরা এসে রোজ খেলতো শারফানের সাথে। মাঝে মধ্যে অনিরাও আসতো। অতীতের স্মৃতিচারণ করে অনি বলল,